জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেই কাজগুলো সরকার চোখ বন্ধ করে করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে তাদের অক্ষমতার কারণে, অদূরদর্শিতার কারণে, এবং তাদের যে আপনার ধরেন যে নলেজ, যে বিষয়ে যে নলেজ, সেই নলেজ গ্যাপের কারণে তারা তাদের প্রপার কাজ করতে পারছে না বিধায় তারা এই সুযোগটা হারিয়ে ফেলেছে। তা আপনি সেই চেয়ার দিলে তো সেই জাতি তো তারা তো এনজয় করছে, তারা ওই চেয়ারের মর্যাদা বুঝছে না। আমি যদি আপনাকে একেবারে রিয়েলিটি বলি, যদি সামনের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, 7 মাস পরে 9 মাস পরে আপনি এই সরকারকে খুঁজে পাবেন? দেখা একটা নিয়ম করে দেখ যে কালো টাকার মালিক যারা, তারা যেই দলেরই হোক তারা নির্বাচন করতে পারবে না। যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা আছে, যারা অপরাধী, ক্রিমিনাল, যারা দ্বৈত নাগরিক, তারা নির্বাচন করতে পারবে না। সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক, জনবান্ধব রাজনৈতিক দলগুলো সেই প্রার্থীটা আনতে বাধ্য হবে। বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতিতে এখন যে অবস্থাটা বিরাজ করছে, এই অবস্থার জন্য আমি মনে করব যে একমাত্র বর্তমান সরকার দায়ী। বর্তমান সরকার দায়ী বিদায় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ব্যক্তিগুলো, রাষ্ট্রের কোনো অর্গানকে সরকার এখন পর্যন্ত নিয়ন্ত্রিত অবস্থায় আনতে পারে নাই। এই যে রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণ, এই যে বর্তমান যে ঐক্যমত কমিশন হচ্ছে, এই ঐক্যমত কমিশনে আপনি দেখেন বিশেষ 2-1 দিন পর পরই মিটিং হচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে মিটিং এ? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে কি আসবে না, এটা নিয়ে আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হচ্ছে। সংবিধানের কোন অনুচ্ছেদ থাকবে কি থাকবে না। আমি তো মনে করি যে এখন যা হচ্ছে এটা জাতির সাথে প্রহসন করা হচ্ছে এবং শুধুমাত্র সময়ক্ষেপণ করা হচ্ছে। আরেকটা বিষয় দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেই দলগুলোর ভোটের মাঠে আপনার মাইন্ডেডটা খুবই অল্প, তারা একদিকে নির্বাচনের বিরোধিতা করছে, অন্যদিকে তারা নির্বাচনী প্রচার প্রচারণা করছে, প্রার্থীতা ঘোষণা করছে। এটা কি জাতির সাথে দ্বিমুখী আচরণ না? আপনাকে যদি রাজনীতি করতে হয়, আপনি ছোট দল হবেন বা বড় দল হবেন সেটা বড় কথা না, কিন্তু আপনার মধ্যে পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। যে আমি সকালে যে কথা বলছি বিকেলে এমন কথা বলবো না যে আমার সকালের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, অথবা আমি মুখে এমন কথা বলবো না যেটা আমার কাজের সাথে সাংঘর্ষিক হবে। তো এই যে রাজনৈতিক দলগুলো, তারা যে কথা বলছে সে কাজ করছে না, অর্থাৎ তাদের কথা এবং কাজের সাথে সাংঘর্ষিক অবস্থায় যাচ্ছে। তো তারা জাতিকে, আমি তো মনে করি যে ভালো কিছু কি দিবে? পাঁচটার ফল হচ্ছে একটা নতুন একটা বাংলাদেশে, একটা নতুন করে বাংলাদেশটা বিনির্মাণ হবে। এই যে বড় একটা রাজনৈতিক দল, ধরেন স্বাধীনতা যুদ্ধের সময় যেই দলের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, সেই দলটা আজকে এই দেশ থেকে পালিয়ে গেছে মানুষের সাথে প্রহসন করার জন্য, দুর্নীতি করার জন্য, প্রতারণা করার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 5ই আগস্টের পরে ধরেন নতুন গড়ে ওঠে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বড় বড় এলিগেশন গুলো আসছে। যেখানে 16 বছরে 400 কোটি টাকার ইলিগেশন আসছে, সেখানে আপনি 7 মাসে 400 কোটি, 350 কোটি টাকার ইলিগেশন আসছে উপদেষ্টাদের, পিএসদের বিরুদ্ধে। তো করছে কি করছে না সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে এই ধরনের ইলিগেশন আসবে কেন? এত শর্ট টাইমে নৈতিকভাবে যদি এতটা আপনি মোরালিটি লেস হয়ে যান, তাহলে আপনি জাতিকে কি দিবেন? এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তাদের ভাবার সময় এসেছে। আরেকটা কথা, এই সরকারের মধ্যে আমি তো মনে করি না যে ধরেন রাষ্ট্রকে একেবারে ম্যাচ, বাংলাদেশের ধরেন স্বাধীনতার পরে আমি মনে করি না যে কোন সরকার এত সুযোগ পেয়েছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি এই সরকারকে চোখ বন্ধ করে সমর্থন করেছে। 5ই আগস্টের পর 8 তারিখে সরকার যখন শপথ নিয়েছে, তো এই সরকার তো এমন কিছু, মানে প্রত্যেকটা কাজ যেটা জনগণের জন্য ভালো, রাজনৈতিক দলগুলোর জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেই কাজগুলো সরকার চোখ বন্ধ করে করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে তাদের অক্ষমতার কারণে, অদূরদর্শিতার কারণে, এবং তাদের যে আপনার ধরেন যে নলেজ, যে বিষয়ে যে নলেজ, সেই নলেজ গ্যাপের কারণে তারা তাদের প্রপার কাজ করতে পারছে না বিধায় তারা এই সুযোগটা হারিয়ে ফেলেছে। যার কারণে আপনি সময়টা যদি দেখেন, এই জুলাই থেকে আরেকটা জুলাই চলে এসেছে, আমাদের রক্তাক্ত জুলাই। এই 1 বছরে আমরা যদি সাধারণ এজ এ পলিটিশিয়ান না, এজ এ পার্সন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি যদি সরকারের দিকে আঙ্গুল তুলি যে আপনি তো রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন, আপনি কি করেছেন? এখনো পঙ্গু হসপিটালে গেলে চিকিৎসা হচ্ছে না, এটা নিয়ে কথা উঠছে। এটা তো আমি মনে করি সরকারের একেবারে ধরেন গলায় জুতার মালার মতো। সরকারের গলায় কেউ জুতার মালা পরিয়ে দিয়েছে যে আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না, শহীদদের তালিকা করা হয় নাই। এটা তো রক্তের সাথে বেইমানি করেছে সরকার। তাহলে যেই সরকার রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করে, সেই সরকার আর জাতিকে কি দিবে? আমি এই জুলাইটা না আসলে এই কথাগুলো বলতাম না। খুব দুঃখের সাথে বলছি, আপনি তো জনপ্রিয় একটা চ্যানেল করেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যারা সত্যিকার অর্থে আহত হয়েছে গত জুলাইতে, এই 1 বছরে তাদের এখনো প্রপার ট্রিটমেন্ট কেন হচ্ছে না? তারা রাষ্ট্রের কাছে কেন করোনা ভিক্ষা হচ্ছে? কেউ 10,000 দিচ্ছে, কেউ ক্রেডিট নিচ্ছে, একটা ছবি উঠাচ্ছে যে আমি একজনকে চিকিৎসা করছি। তারা কি এটার জন্য জীবন দিচ্ছে? ভিক্ষা সত্যিকার নেওয়ার অর্থে মতো তো তাই অবস্থা। না।
ভিক্ষা নেওয়ার জন্য অবস্থা হচ্ছে। আপনি শহীদদেরকে দেখুন, শহীদদের পরিবারদেরকে এনে কেউ একটা চেক ধরিয়ে দিচ্ছে, কেউ একটা উপহার দিচ্ছে, সেটা ছবি তুলে ক্রেডিট দিচ্ছে যে শহীদদের পরিবারকে কেউ সামনের মঞ্চে এনে বসাচ্ছে। এটা তো আমরা চাচ্ছি না, এটা তো আমরা চাই না। আমরা চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে শহীদদেরকে একটা তালিকা করে তাদেরকে একটা সম্মান দিবে, অর্থনৈতিক সুবিধা না, আমরা সম্মানের কথা বলছি। আর সত্যিকার অর্থে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের পরিবারকে মানে তাদের যে ইনজুরি হয়েছে, তাদের যে লস হয়েছে সেটা দিবেন। আপনাকে তো কেউ করোনা ভিক্ষা দিতে বলে নাই বছরের পর বছর। 1 বছর হয়ে গেছে, মোটা দাগে যদি আপনি এই প্রশ্নগুলো নিয়ে আসেন, এই সরকার কি জবাব দিতে পারবে? এই সরকার তো জবাব দিতে পারবে না। আর একটা বিষয় আপনি দেখুন, ধরেন আমরা যারা রাজনীতি করছে বা গত 15 বছর যারা রাজপথে সংগ্রাম করেছে, তারা যদি 15 বছর সংগ্রাম করার পরে যদি একটা চেয়ার পেত, সেই চেয়ারের অরিজিনাল অর্থে মূল্যটা কত সেটা তারা জানতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন কিছু ব্যক্তিকে আমদানি করে নিয়ে আসা হচ্ছে, মানে যারা সেই মন্ত্রী তো দূরের কথা, তারা জীবনে কখনো কল্পনা করে না যে আমরা এমপি হব। তা আপনি সেই চেয়ার দিলে তো সেই জাতি তো তারা তো এনজয় করছে, তারা ওই চেয়ারের মর্যাদা বুঝছে না। আমি যদি আপনাকে একেবারে রিয়েলিটি বলি, যদি সামনের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, 7 মাস পরে 9 মাস পরে আপনি এই সরকারকে খুঁজে পাবেন? এই সরকারের কোনো উপদেষ্টাকে আপনি খুঁজে পাবেন? পাবেন না। যদি রাজনৈতিক সরকার হতো, ভোটের জন্য আবার জনগণের কাছে যেত, তিনি বাংলাদেশে আবার রাজনীতি করতেন। কিন্তু এই সরকারের উপদেষ্টাদেরকে আপনি কোথায় পাবেন? তারা যা করছে তার জবাবদিহিতার জন্য কি আপনি তাদেরকে খুঁজে পাবেন? আপনি তাদেরকে পাবেন না, আমি আপনার এই টকশোতে চ্যালেঞ্জ ছুড়ে বললাম। সুতরাং যেই সরকারের উপদেষ্টাদেরকে 9 মাস পরে খুঁজে পাবেন না, দ্বৈত নাগরিকত্বের না না আমি বিদেশি হলে সেটা সমস্যা না, আমি বলছি যে তাদেরকে তো আপনি খুঁজে পাবেন না, তাহলে আমরা যাদেরকে খুঁজে পাবো না, দ্বৈত নাগরিক সেটাও বড় সমস্যা, সেটাই আমি বলছি। মানে এই যে বিষয় দেখুন, পোস্ট নিলাম, আমি সেখানে চাকরি করলাম, আবার আমি চলে আসলাম, আমি যেহেতু ব্রিটিশ নাগরিক আমি চলে আসলাম, তা আমাকে আর কোথায় খুঁজে পাওয়া যাবে? সেরকমই তো বিষয়টা। তখন তাদের দেশে তো তাদের বাড়ি চিন্তা থাকে না। এই সরকারের সাথে আপনি দেখেন বড় বড় জায়গায় ম্যাক্সিমাম যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা চুক্তিভিত্তিক আসছে, যে এই 1 বছর আমি কাজ করব, তারপরে আমি আবার আগের জায়গায় ফিরে যাব। এই হচ্ছে তাদের অবস্থা। তারা তো ওয়ান কাইন্ড অফ জব, তারা তো একটা জব করতে আসছে। তো এই রাজনীতি তো কোনো জব না, রাষ্ট্র চালানো কোনো এনজিও না। এই যে পাটোয়ারি ভাই যে কথাগুলো বলছে, জাতীয় ঐক্যমত কমিশন, আমি আবারও রিপিট করছি, এটা জাতির সাথে এক ধরনের প্রহসন করা হচ্ছে। কিসের ঐক্যমত? আপনি যদি গোল টেবিল এটা ধরেন একটা রাউন্ড টেবিল আলোচনা করেন, আমি তো মনে করি যে 24 আওয়ার তারা যেগুলো নিয়ে আলোচনা করছে, এগুলো 24 ঘন্টার মধ্যে এই জিনিসগুলো জাতির সামনে বলা উচিত যে হ্যাঁ, এটা এই এই বিষয়ে একমত হয়েছে, আমরা এগুলো করব, যেগুলোতে একমত হয় না আমরা সেগুলো করব না। এই দিন নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিচ্ছি। তো রাজনৈতিক দলগুলো একদিকে সরকারের সাথে সখ্যতা রেখে নির্বাচনের বিরোধিতা করবে, আরেকদিকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে নিজের প্রার্থীতা ঘোষণা করবে, দল গোছাবে। এগুলো জাতি আর নিবে না। 5 তারিখের পরে মানুষ অনেক সচেতন হয়েছে আপা। আমি যদি আপনাকে বলি, ধরেন আমার নির্বাচনী এলাকা কবিরাট কোম্পানিগঞ্জে যদি আপনি দেখুন, 5 তারিখের পরে মানুষ উৎসুক মুখর পরিবেশে তাকিয়ে আছে। আমি বাসায় গেলে আমাকে জিজ্ঞেস করে যে ইসমাইল ভাই, ভোট কি হবে নাকি হবে না, কখন হবে? আরে আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা তো পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে, স্থানীয় সরকার হবে, এই সরকার কি কি ঐক্যমত হবে, আমরা তো এগুলোর জন্য ইলেকশন করি না। আমরা সত্যিকার অর্থে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ইলেকশন চেয়েছি। এই সংগ্রামটা করেছি যেন বাংলাদেশে অদূর ভবিষ্যতে 100 বছর পরেও গণতন্ত্রের মোড়কে এসে কেউ পরপর 3টা বিনা ভোটে জাতীয় নির্বাচন করতে চায় না বা পারে না, সে দুঃসাহস না দেখায়। আমরা তো সেই সংস্কার চেয়েছি, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার চেয়েছি। এই সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে একটা রোডম্যাপ দিতে পারে নাই যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীতা ঘোষণা করতে হলে এই এই ইলিগেশন যাদের বিরুদ্ধে আছে তারা নির্বাচনের অযোগ্য ঘোষণা হবে, তারা নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশন বুক খুলে সেই দুঃসাহস দেখাক, একটা নিয়ম করে দেখ যে কালো টাকার মালিক যারা, তারা যেই দলেরই হোক তারা নির্বাচন করতে পারবে না। যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা আছে, যারা অপরাধী ক্রিমিনাল, যারা দ্বৈত নাগরিক, তারা নির্বাচন করতে পারবে না। সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক জনবান্ধব রাজনৈতিক দলগুলো সেই প্রার্থীতা আনতে বাধ্য হবে। আপনি তাদেরকে বাধ্য করতে হবে, কারণ এই দায়িত্ব আপনাকে আমরা দিয়েছি 5 তারিখে। এত বড় বিপ্লবের পরে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে অহেতুক সময় নষ্ট করছি, ঐক্যমত নিয়ে সময় নষ্ট করছি। আরে ভাই, হত্যার বিচার কত দূর, আহত নিয়ে এতে পুনর্বাসন কত দূর, এইগুলো হচ্ছে আপনার মোটা দাগে প্রশ্ন। বাংলাদেশে তো আমাদের এই বিপ্লবটা কেন হয়েছে, বা পরপর 3টা জাতীয় নির্বাচন কেন হয়েছে বিনা ভোটে? আপনি সেই প্রশ্নের মধ্যে থাকুন না। আপনাকে তো কেউ যুগ যুগ ধরে বলে না 100% সংস্কার আপনাকে করে এখনই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র করে নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে হবে। এটা কি আপনার দায়িত্ব? এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব যেটা সেটা না করে এই সরকার অহেতুক বাড়াবাড়ি করছে, ঝামেলা সৃষ্টি করছে, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করছে। আমি তো মনে করি এই সরকার ধরেন এখন এক ধরনের কূটনৈতিক নীতিতে আশ্রয় নিয়েছে। কিছু রাজনৈতিক দলকে পকেটে বন্দি করে কিছু রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি করছে সরকার, কিছু রাজনৈতিক দলকে ব্যবহার করছে আর কিছু রাজনৈতিক দলকে আপনাদের বিরোধিতা করছে। এটা তো আমরা চাই নাই।
এই সরকার হচ্ছে অভিভাবক, একটা অ্যামব্রেলার মতো। রাষ্ট্রে যখন বৃষ্টি আসবে সব রাজনৈতিক দলে অ্যামব্রেলা নিচে আসবে, কেউ তো মানে বেশি সুযোগ সুবিধা পাওয়ার কথা না। কিন্তু আমরা একটু এই বলি। সরকারের বিরুদ্ধে মোটা দাগে বড় কয়েকটা এলিগেশন শুনেছি। তো সরকার তো সেই এলিগেশন গুলো বারবার প্রমাণ করেছে, তারপরেও সরকার শুধরায় নাই। একটা পলিটিক্যাল পার্টির মানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ডিসি অফিস থেকে ভাস দেওয়া হচ্ছে, আর অন্যদিকে মানুষ বলছে যে এটা কিংস পার্টি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সন্তোষজনক জবাব মানুষকে দিতে পারে নাই। তো এটার জন্য তো আমরা তো বৈষম্যের বিরুদ্ধে বলেছি, আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে নতুন করে আমরা সেই সরকারের শপথ নিয়ে নিজেরাই আবার বৈষম্য করছি, কোটা বৈষম্য, যে আমার যাকে পছন্দ হয় আমি তাকে উপদেষ্টা পরিষদে নিয়ে নিব। আমি তো মনে করি সর্বপ্রথম বৈষম্য হয়েছে এটা, যোগ্যতার ভিত্তিতেও এই উপদেষ্টা পরিষদে নেওয়া হয় নাই, শুধুমাত্র সম্পর্কের ভিত্তিতে, স্বজন প্রীতির ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ সাজানো হয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগ কি রাজনীতি করবে, নির্বাচন করবে, এই প্রশ্নগুলো তো আওয়ামী লীগ যা করেছে, এই গণহত্যা করেছে, এটা নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে দিবে, তাদের মার্কা বাদ দিয়ে দিবে, শেষ। এখানে এত আলোচনা, এত বিশ্লেষণ। আমি তো বলি যে সরকার জনগণকে বারবার বোকা বানাতে যাচ্ছে। আপনি রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব এসে কি সুন্দর করে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা হবে, নিয়ে যাওয়া হবে। কই রোহিঙ্গাদেরকে নিয়ে তো আর আলোচনা দেখছি না। আশিক চৌধুরী আসছে, খুব বাংলাদেশে খুব বড় বাইরের থেকে আপনার ধরেন লোকজন ইনভেস্টমেন্ট করবে, বাইরের বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, কই সেটারও তো কোনো আপডেট দেখছি না। আমরা চমক দেখছি কিন্তু কোনো আপডেট দেখছি না। এটা আমরা হাসিনার আমলে দেখেছি। আমরা বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রাম করি নাই, আমরা গণতান্ত্রিক উন্নয়নের জন্য সংগ্রাম করেছি, বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। পাকিস্তানের সাথে আমাদের সবচেয়ে বড় ক্লাশ ছিল, তারা আমাদের ভোটের ঠিক অধিকার আছে, কেড়ে আমরা বলি নিয়েছে। একটু